নিকিতা আজ 12 বছর ধরে শ্বশুরবাড়ির সবার খুব লক্ষ্য রেখে আসছিল। তবে তার ছোট যা আসার পর তাদের বাড়ির পরিবেশ একটু পাল্টে যায়। সারাক্ষণ সে বড় জায়ের হিংসা করত। প্রথম প্রথম নিকিতা ছোট যাকে কিছুই বলতো না, কিন্তু তার আসল রূপ জানার পর নিকিতা আর চুপ করে থাকতে পারে না এবং প্রায়ই তাকে কথা শুনিয়ে দেয়। একদিন সকালবেলা তার স্বামীর টিফিন প্যাক করে নিয়ে ঘরের মধ্যে আসে এবং টিফিন দিয়ে বলে, আজ 1 মাস ধরে না তুমি আমাকে ঘোরাচ্ছ। কবে থেকে বলছি বাড়িতে কথা বলো। আমাদেরকে সবার সামনে দোতলায় বাড়ি তৈরির কথা বলতেই হবে। আমি আর এই ছোট রুমে থাকতে পারছি না। আমাদের একটা ছেলে আছে, একটা রুমে কি সবার হয় নাকি? সকালবেলা সন্ধ্যাবেলা দুবেলা টিউশন টিচার আসে, আমাদেরকে ওখানেই বসতে দিতে হয়। কেমন লাগে বলো তো? আরে বাবা, আমি তো বলেছি ওর সঙ্গে কথা বলে নেব। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তো সবজি মাছ কেনা না যে বললেই হয়ে যাবে। বাড়ি তৈরি মানে কত বড় হেডেক তুমি জানো? প্রত্যেকটা বিষয়ে তুমি এইভাবে আমাকে অস্থির করে তোলো। একবার মুখ থেকে বের করেছো মানে মাথা আমার ধরিয়ে দেবে। তোমার যা ইচ্ছা তুমি করো, তবে একটা কথা শুনে নাও, কাল সকালে যদি তুমি এই বিষয় নিয়ে বাবা মার সাথে কথা না বলেছো না, তাহলে আমি কিন্তু দুপুরে ট্রেনে তোমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কারণ এই বাড়িতে এভাবে থাকা আমার পক্ষে কখনোই সম্ভব না। ঠিক আছে ঠিক আছে, এখন আমাকে শান্তি করে অফিসটা যেতে দাও। বাড়িতে তুমি চিৎকার করছো, অফিসে বসের চিৎকার, সারা জীবনটা আমার এইভাবে কেটে গেল। কোথাও একটু শান্তি নেই। শান্তি পাবে কি করে? বাড়ির গৃহিণী, বাড়ির লক্ষ্মী যদি শান্তিতে না থাকে, তাহলে অন্যজন কি করে শান্তি পাবে? কি বললে তুমি? লক্ষ্মী? লক্ষ্মী এরকমই আমার জানা ছিল না। তুমি কি বলতে চাইছো আমি বাড়ির লক্ষ্মী নয়? নিকিতা এ বিষয়ে বিপ্লবের সঙ্গে ঝামেলা করতে যাচ্ছিল। ঠিক তখনই বিপ্লব তার অফিসের ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং নিকিতাকে কিছু বলার সুযোগই দেয় না। দুপুরবেলা দুই যা মিলে রান্নাঘরে রান্না করছিল। তখন ছোট যা জ্যোতি বলে, কি ব্যাপার দিদি, আজকে খুব মুডে আছো তো দেখছি। তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছ, আবার থালা বাসনও ধুয়ে নিচ্ছ, তারপর রাতের খাবারের জোগাড় করে রাখছো, আর কোনো কথাও শোনাচ্ছ না। কিছু আনন্দের সংবাদ আছে নাকি? নাকি মনটা খুব ভালো আছে? আমার মন না সবসময় ভালো থাকে জ্যোতি, তুমি না শুধু বুঝতে পারো না সেটা। থাক, কি যে ভালো থাকে সে আমার ভালো করেই জানা আছে। কাল রাতে বাড়ি বাড়ি নিয়ে কি সব কথা হচ্ছিল দাদার সঙ্গে, শুনছিলাম তো। ঘরের সমস্যা, ছেলের পড়ার সমস্যা, আরো কি সব কিছু হয়েছে নাকি? কি আবার হবে বলো তো? সমস্যা আছে তাই বলেছি। আজ এত বছর বিয়ে হয়ে এখানে এসেছি, একটা কামরার ভিতরে 3 জন মানুষ কিভাবে যে কাটাচ্ছি সে আমরাই জানি। বিয়ের আগে তো আমার শাশুড়ি মা তার বোনের বাড়ি দেখিয়ে বিয়েটা দিয়ে দিয়েছিল। বিয়ের পর জানতে পারলাম সমস্ত কিছু। শ্বশুর বাড়িতে নাকি মাত্র 3টে রুম আছে, আর সকলের একটা একটা করে ভাগে। আমার বাবা মা যদি এসব আগে জানতো না, তাহলে এই বাড়িতে আমার বিয়েই দিত না। কিন্তু দিদি, আমি তো শুনেছিলাম তোমার আর দাদার নাকি লাভ ম্যারেজ হয়েছে। তুমি আগে তো এই বাড়িতে কয়েকবার এসেও ছিলে, তাহলে তো তুমি সবকিছুই জানবে, যে ঘরের মধ্যে কটা রুম আছে, কতগুলো মানুষ আছে। এসব নিয়ে তো তোমার প্রশ্ন থাকা উচিত না? জ্যোতি, তুমি শুধু এইসব খবরই রাখো নাকি বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেসব খবরও রাখো? আজ মাসের 15 দিন হয়ে গেল, আর ছোটদা এখনো সংসারে খরচের টাকা দেয়নি। এখানে আমার একার পক্ষে সংসার চালানো না খুব কষ্ট হয়ে উঠেছে। আজ তুমি একবার তার সঙ্গে কথা বলো আর আমাকে তাড়াতাড়ি টাকাগুলো দিতে বলো। আমি মুদিখানার দোকানে মাসের বাকি, আমি সেই টাকাটা মুদির দোকানে দিয়ে মাসের বাকি জিনিসগুলো আনাবো। দিদি, তুমি তো জানো তোমার ছোটদা এখন ঘরেই বসে আছে। এই মুহূর্তে সংসার খরচে টাকা দেওয়া না আমার পক্ষে সম্ভব না। আর ও চাকরিটা তো আর দাদার মতো নয় যে একবার হয়ে গেল মানে সারা জীবনের মতো পার্মানেন্ট। বেসরকারি কোম্পানিতে চাকরি, এর কোনো ভরসা আছে বলো? ব্যাস এই একটা জিনিসের উপরেই না তোমার নজর। বলি চাকরি না যে যার ভাগ্যের জিনিস, সরকারি হোক বা বেসরকারি হোক। কেউ সরকারি চাকরি না রাখতে পারে না, আবার কেউ বেসরকারি চাকরি দিয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। ছোটদের যেখানেই যাক না কেন, কোনো কাজ সে মন দিয়ে করতে পারে না। এতে তো আর কোম্পানির দোষ নয় না। যাই হোক, তোমাকে আমার বলার কর্তব্য আমি বলে দিয়েছি, এবার তুমি তোমারটা বুঝে নাও। রাত্রিবেলা বিপ্লব অফিস থেকে ফিরে এলে নিকিতা তাকে বলে, এই তোমার মনে আছে তো আজকে ডাইনিং টেবিলে বসে তুমি কি বলবে? আজকে যদি না বাড়ি তৈরির কথা বলেছো না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে রাখলাম। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তো বলেছি বলবো। তুমি এত অস্থির হচ্ছ কেন? সারাদিন অফিস করে ফিরেছি, এখন একটু খেতে দাও, তারপর অন্য কথা। নিকিতা বিপ্লবকে নিয়ে ডাইনিং টেবিলে যায় এবং সবাই মিলে খেতে বসে। এমন সময় নিকিতা তার শ্বশুর শাশুড়ির কাছে বলে, মা বাবা, আপনাদের ছেলে আপনাদের সঙ্গে কিছু একটা কথা বলবে। অনেকদিন ধরেই বলার চেষ্টা করছিল কিন্তু বলতে পারছে না।
কি কথা বলার চেষ্টা করছিস রে বিপ্লব? দেখ, জায়গা জমি বাড়ি এইসব ভাগ করে দেওয়ার কথা যদি মুখেও এনেছিস তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। আমি আর তোর বাবা বেঁচে থাকতে থাকতে আমরা কোনোদিনও এইসব জিনিস ভাগ হতে দেব না, এইটা মনে রাখ। আমরা মরে যাবার পর তোরা যা ইচ্ছা করিস, তাতে আমরা কেউ কিছু বলতেও আসবো না। আচ্ছা মা, আপনি কিছু শোনার আগেই এইসব ডিসিশন কেন জানিয়ে দিচ্ছেন বলুন তো? আগে তো আপনার ছেলে কি বলতে চাইছে সেটাই শুনতে চাইছেন না। মা, আমার এফডিতে কিছু টাকা জমিয়েছি। আমি ভাবছি আমাদের দোতলায় দুটো রুম বানাবো। আমাদের ছেলেপুলেও তো বড় হচ্ছে, ওদের জন্য একটু আলাদা জায়গাও দরকার। আর তাছাড়া টাকাটাও এমনি পড়ে রয়েছে, কোনো একটা কাজে লাগাতে পারলেও ভালো হয়। টাকার কথা শুনেই ছোট জা এবং দেওরের মনে সেই টাকার আশা জন্মায় এবং জ্যোতি বলে, আরে বাবা, আপনার টাকা আছে তো এটা আগে বলতেই তো পারতেন। আপনার ভাই কবে থেকে একটা ব্যবসা করার কথা ভাবছে, টাকা থাকলে তো ও নিজস্ব একটা ব্যবসা করে নিতে পারতো। এমনিতেই দাদার টাকা মানে তো ভাইয়েরই টাকা, কি বলুন? তুমি ভুল বলছো জ্যোতি। আমাদের কাছে যা টাকা আছে না, তা আমরা আমাদের ছেলের ভবিষ্যতের জন্য খরচ করব ভাবছি। ওই টাকা দিয়ে এখন বাড়ি বানাতে না পারলেও আর কোনো দিনও সে বাড়ি আমি তৈরি করতে পারবো না। দোতলায় বাড়ি করলে খরচটা কম হবে, আর সেজন্যই আমরা সেই সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক আছে, এমনিতেও বাড়ির দরকার। 3টে ঘরে এতগুলো মানুষের থাক সত্যি খুব সমস্যা। তোমরা যদি চাও তাহলে 2-1টা ঘর বানিয়ে নিতেই পারো। এভাবেই বাড়ির বড়দের পারমিশন পেয়ে নিকিতা এবং বিপ্লব খুব খুশি হয়ে যায়। পরের দিনই সিমেন্ট, ইট সমস্ত কিছু জড়ো হয়ে যায় এবং মিস্ত্রি কাজে লেগে পড়ে। তোমরা সমস্ত কিছু প্ল্যান করেই রেখেছিলে বলো? তা না হলে এত তাড়াতাড়ি মিস্ত্রি পাওয়া সহজ ব্যাপার ছিল নাকি? এই শোনো না, তুমি না এইসব ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে ঘরের একটু কাজ করো। আমি এখানে মিস্ত্রিদের দেখাশোনা করতে ব্যস্ত আছি। রান্না বান্না আমি করতে পারবো না, ওগুলো একটু তুমি দেখে নাও। নিকিতার কথা শুনে জ্যোতি বিরক্ত মনে সেখান থেকে চলে যায় এবং রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এতগুলো টাকা দিয়ে নিজেদের ঘর বানিয়ে ফেলছে, আমার কথা আমার স্বামীর কথা কেউ চিন্তা করে না। দাঁড়াও না, মিস্ত্রিদেরকে এমন বিরক্ত করব যে ওরা অর্ধেক কাজ করতে করতেই চলে যাবে। এই বলে জ্যোতি তার স্বামীর কাছে গিয়ে তার বৌদি এবং দাদার বিরুদ্ধে নালিশ করে। শোনো, যদি ভালো চাও না এক্ষুনি উপরে যাও, বলবে আমি এখানে দেখাশোনা করছি, আর বৌদিকে নিচে কাজে পাঠিয়ে দাও। তারপর তুমি মিস্ত্রিদের সঙ্গে বুঝে নাও। জ্যোতির কথা শুনে কমল ছাদে যায় এবং বৌদিকে নিচে পাঠিয়ে দেয়। এরপর সে সারাদিন মিস্ত্রিদের মাথা বকাতে থাকে, যার ফলে মিস্ত্রিরা ভালো করে কাজ করে না। সন্ধ্যাবেলা যখন বিপ্লব কাজ দেখতে যায় তখন অবাক হয়ে বলে, কি ব্যাপার, সারাদিনে মিস্ত্রি শুধু এইটুকু কাজ করেছে? আমার তো মনে হচ্ছে ওরা সারাদিন গল্প করে কাটিয়েছে। তুমি এই কাজের দেখাশোনা করোনি? আরে বাবা, এই কাজ তো আমি থাকাকালীন হয়ে গিয়েছিল। তারপর তো ছোটদা এসে বলল যে ও দেখাশোনা করবে আর আমাকে নিচে যেতে বলল। তার মানে ছোটদা ওদের সঙ্গে গল্প করছিল আর ওদেরকে কাজ করতে দেয়নি। দেখলে তো, এরা স্বামী স্ত্রী কেউ চায় না আমাদের বাড়ি হোক, তাই এরকম করছে, বুঝলে? এভাবে কমল এবং তার স্ত্রী নিকিতা ও বিপ্লবকে বিরক্ত করে। প্রায় 15 দিন ধরে কাজ হয় এবং সেই 15 দিন তারা তাদের প্রাণপণ চেষ্টা করতে থাকে যাতে করে তারা উপরে ঘর করতে না পারে, কিন্তু শেষ পর্যন্ত ঘর তৈরি হয়ে যায়। ওদিকে বাড়ি তৈরির আনন্দে নিকিতা চারিদিকে মিষ্টি বিলি করছিল। 2 দিন পরেই তার গৃহপ্রবেশ। আর এদিকে শ্বশুর মশাই অসুস্থ হয়ে পড়েন এবং শাশুড়ি মা কান্নাকাটি করতে করতে বলেন, এবার কি হবে? তোমার শ্বশুর মশাই একটা খরচ দিচ্ছিল সংসারের, সেসব খরচ তো বন্ধ হয়ে গেল। তার উপর ওনার চিকিৎসার ভার, ছোট ছেলে কয়েক মাস ধরে ঘরে বসে আছে, এবার সংসার চলবে কি করে? মা, আমার মাথায় না একটা ভালো বুদ্ধি আছে। আপনারা যদি চান তাহলে উপরে নতুন ঘরটা ভাড়া দিয়ে দিতে পারেন। ভাড়াটিয়া আপনার ছোট ছেলে জোগাড় করে দেবে। এবার থেকে ছাদের টাকায় আমাদের ইনকাম হবে। জ্যোতির কথা শুনে মনিকা দেবীর চিন্তা দূর হয় এবং তিনি বলেন, এই কথাটা তুমি কিন্তু ঠিকই বলেছো ছোট বৌমা। বড় বৌমা, এছাড়া আর কোনো উপায় নেই। বিপ্লবের পক্ষে এত বড় সংসার টানাটা সহজ ব্যাপার না। নিকিতা দেখে যে সত্যি সত্যি সংসারে চাপ এসে গেছে, তাই সেও আর আপত্তি করে না এবং বাড়িতে ভাড়াটিয়া আনা হয়। জ্যোতি এবং তার স্বামী চালাকি করে ভাড়াটিয়াকে 25,000 টাকা ভাড়া বলে এবং বাড়িতে 15,000 টাকা, বাকি 10,000 টাকা তাদের পকেটে আসছিল। দেখলে তো কেমন পাশা ফেলে দান পুরো উল্টে দিলাম। কোথায় দিদিরা নতুন বাড়িতে ওঠার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল, আর কোথায় এই ভাড়াটিয়াগুলোকে এনে আমি প্রতি মাসে 10,000 টাকা করে ইনকাম করছি। একেই বলে না, বুদ্ধি যস্য বলম তস্য, বুদ্ধি যার বল তার। এভাবেই জ্যোতি এবং তার স্বামী সংসারে কোনো টাকা না দিয়ে উপরন্তু সংসারে টাকা লুট করে দিন কাটাচ্ছিল, যার খবর বাড়িতে কেউ জানতো না। প্রতি মাসে ভাড়ার টাকা কমল তুলতে যেত। এভাবে 1 বছর কেটে যায় এবং নিকিতা ভাড়াটিয়াদের কাছে গিয়ে বলে,
নমস্কার দিদি, আসলে আমি নোটিশ নিয়ে এসেছিলাম। আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী প্রতি বছর আপনারা 1000 টাকা করে ভাড়া বাড়াবেন। এবছর আপনারা 16,000 টাকা করে ভাড়া দেবেন, কেমন? সে কি 16,000 টাকা কেন? আমরা তো এমনিতেই 25,000 টাকা করে দিচ্ছি। তাহলে পরের মাস থেকে 26,000 টাকা করে দেবো, তাই তো? 25,000 টাকা? নিকিতার আর কিছুই বুঝতে বাকি থাকে না এবং সে সঙ্গে সঙ্গে তার শ্বশুর শাশুড়িকে ডেকে উপরে নিয়ে আসে। ব্যাপার বুঝতে পেরে কমল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এদিকে জ্যোতি একা হয়ে পড়ে এবং সবাই যখন তার উপরেই আসে, সেও ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যায়। এভাবে সংসারের লোক কমে যায় এবং খরচও কমে যায়। এদিকে নিচের ঘরে একটি রুম খালিও হয়ে যায়, যার ফলে নিকিতা এবং বিপ্লবের সমস্যার সমাধান হয়। এদিকে তাদের ভাড়ার কামও বাড়তে থাকে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অম্বিকাপুর গ্রামে মিঠাই নদীর পাশে সনাতনবাবুর 5 ছেলে হারু, শিবু, পলাশ, রতন ও কালু। সনাতনবাবু পেশায় একজন জেলে ছিলেন। নদীর মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে তার সংসার চলত। বর্তমানে তার বয়স হয়েছে, তিনি আর নদীতে গিয়ে মাছ ধরতে পারেন না। বংশ পরম্পরায় বাবার পেশাটি ছেলেরা আয়ত্ত করেছে। সকাল হলে তারা 5 ভাই জাল নিয়ে নদীতে মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু শীতকালে এসে পড়ায় তাদের এই কাজ প্রচন্ড কষ্টের হয়ে ওঠে। এমনই একদিন সকালে হারু বলে, আরে বাবা, আজকে যা ঠান্ডা! এ তো ভীষণ ঠান্ডা পড়েছে। কেমন হাওয়া বইছে দেখো। এই হারে কাঁপুনি ঠান্ডাতে আমার দাঁত ফাটি লেগে যাচ্ছে। আমার তো পা চলছে না, এই হিমের হাওয়ায় আমার তো কাজ করতেও অসুবিধা হচ্ছে। গ্রামের তো অর্ধেক মানুষ মাছ ধরাই ছেড়ে দিয়েছে, এই শীতে অন্য কোনো কাজ করে সংসার চালাচ্ছে। আমাদের তো তেমন কাজকর্মও নেই যে সংসারটা ভালো করে চালাবো। আমি তো মাছ ধরা ছাড়া আর কিছুই জানি না। কালকে বিজয়বাবু তার মাঠে ধান কাটার জন্য বলেছিল, কিন্তু মজুরি যা বললো, ওতে আমি কিছুই বলতেই পারলাম না। কেন, মজুরি কি খুব কম? আর বলো না, যেহেতু আমরা মাঠের কোনো কাজে জানি না, আমরা 5 ভাই মিলেও কাজ করলে ওই 3 জনের মতো মজুরির টাকা দিচ্ছে। বিজয়বাবু লোকটাই ওরকম, কম পয়সায় বেশি কাজ করিয়ে নেয়। ওর কথা বাদ দাও, আমরা যে পেশায় আছি ওটাই বরং ভালো। এরপর তারা 5 ভাই মিলে নদী থেকে মাছ ধরে এবং সেই মাছ বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এভাবেই প্রতিদিন পরিশ্রম করে তারা তাদের আহারের ব্যবস্থাটুকু করত। এদিকে 5 ভাইয়ের বউ ঋতু, সবিতা, লতা, জয়া ও পম্পা তাদের স্বামীদের রোজগার করা টাকা দিয়ে খুব হিসাব করে সংসার চালাতো। তারা বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে একটু একটু করে তাদের সংসারকে দাঁড় করাতে চেষ্টা করে। একদিন লতা বলে, আরে আজকে তো প্রচন্ড শীত পড়েছে, এমন শীতে নলেন গুড়ের পিঠে বেশ জমে যাবে। কি বলো দিদি? জমে তো যাবে, কিন্তু বাড়িতে নলেন গুড় কোথায়? আর এখন হাতে সেরকম পয়সাও নেই যে বাজার থেকে নলেন গুড় কিনে আনবো। আচ্ছা দিদি, মালতী কাকিমাদের ওই খেজুরের 3টে গাছ আছে না, ওটার রস বার করে গুড় তৈরি করলে কেমন হয়? যা গুড় হবে তা থেকে খানিকটা কাকিমাকে দেওয়া হবে। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, আমি আজকেই কাকিমার সঙ্গে কথা বলবো। এরপর ঋতু মালতী কাকিমাদের বাড়িতে যায় এবং তাকে বলে, কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছেন? কে, ঋতু বৌমা? কি খবর গো? কাকিমা, বলছিলাম আপনাদের খেজুর গাছ 3টে রস বার করবো ভাবছিলাম। কদিন ধরে নলেন গুড়ের পিঠে খেতে খুব ইচ্ছা হচ্ছে, তাই রস দিয়ে গুড় তৈরি করব, আর যা হবে তা আপনাকেও কিছুটা দিয়ে যাব। আরে বাবা, দিয়ে যেতে হবে না গো, তোমরা ছেলে মানুষ, তোমাদের খেতে শখ গেছে, ইয়ার এমন কি? নাও, যত ইচ্ছা রস নিয়ে গুড় তৈরি করো। তা বাবা, তোমরা মেয়েরা গুড় বানাতেও পারো নাকি? এই না, মানে কাকিমা, আসলে আগে কোনোদিনও গুড় বানাইনি, তবে বানানোর কৌশলটা জানি। আমাদের গ্রামে আমরা অনেক গুড় ব্যবসায়ীকে গুড় বানাতে দেখেছি। তা ভালো ভালো, চেষ্টা করতে ক্ষতি কি? গরিবের সংসার, এভাবেই যদি স্বাদ মিটিয়ে নিতে পারো, এর থেকে ভালো আর কি হতে পারে বলো? এমন সময় বাড়ির ভেতর থেকে সেলাই মেশিনের শব্দ ভেসে আসে। শব্দ শুনে ঋতু বলে, কাকিমা, বলছি কাকু কি সেলাই মেশিনের কাজ করছে? কাকুর পায়ের ব্যথাটা কমলো কি? হ্যাঁ মা, তোমাদের হাতে তৈরি করা সেই তেল দিয়ে মালিশ করে করে কদিন দিচ্ছি, আর তাতে ওনার ব্যথাটা অনেকটা কমেই গেছে। এমন সময় মালতী কাকিমার স্বামী পল্লববাবু বেরিয়ে আসেন এবং বলেন, নরের গুড়ের কথা শুনলাম, শুনেই তো জিভে জল চলে আসলো। সেই ছোটবেলায় মা নরের গুড়ের পিঠে বানিয়ে দিত, ওহ কি স্বাদ! আচ্ছা ঠিক আছে কাকু, আমি সংক্রান্তির সন্ধ্যাবেলা আপনাকে নলেন গুড়ের পিঠে দিয়ে যাব, খেয়ে বলবেন ঠাকুমার মতো হয়েছে কিনা। হ হ হ, তোমার হাতে পিঠে সে কি আর কম স্বাদ! এরপর সে খেজুর গাছগুলোতে হাঁড়ি বসিয়ে দেয়। রস ভর্তি হয়ে গেলে হাঁড়িগুলো নিয়ে 5 বৌমা মিলে নলেন গুড় তৈরি করে। এরপর তারা পিঠে তৈরি করে।
সন্ধ্যাবেলা তারা এক হাঁড়ি নলেন গুড় ও কিছু পিঠে নিয়ে মালতী কাকিমাদের বাড়িতে আসে। পিঠে নিয়ে কাকিমা বলেন, আরে তোমরা 5 বৌমা মিলে তো দারুণ পিঠে বানিয়েছো। আর এই গুড় তো খুবই ভালো হয়েছে, কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। সত্যি তোমরা পারো না এমন কোনো কাজই নেই বাপু। কাকিমা, এই পিঠেগুলো আপনি আর কাকু মিলে খাবেন। আর এই ছোট কৌটোতে একটু পাটিসাপটাও আছে। তোমার কাকু একটু আগে তোমাদের কথাই বলছিলেন, আর পিঠে দেখতে পেলে তো ওনাকে সামলে রাখাই দায় হয়ে যায়। মালতী কাকিমার কথা শুনে তারা 5 বউ হাসতে শুরু করে। এরপর তারা সেখান থেকে ফিরে আসে। পরের দিন সকালে তারা জঙ্গলে যায় এবং সেখান থেকে কাঠকুটো ও কিছু শুকনো নারকেল কুড়িয়ে বাড়ি ফেরে। বাড়িতে এসে লতা বলে, দিদি, এই নারকেল খোসাগুলো ফেলবে না, এগুলোকে ছাড়িয়ে শুকনো করব। তারপর এগুলো দিয়ে তোশক বানাবো, এই শীতে কাজে লাগবে। লতার কথা মতো তারা নারকেলগুলোর খোসাগুলোকে রোদে শুকনো করে। প্রতিদিন তারা নারকেল কুড়িয়ে আনতো এবং খোসাগুলোকে রোদে শুকনো করত। এদিকে হঠাৎ তাদের স্বামীরা অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ডাক্তারবাবু বলেন, শুনুন, আপনাদের স্বামীরা এই প্রচন্ড শীতে নদীতে মাছ ধরতে গিয়েছিল, আর এতে করে বুকে কফ জমে নিউমোনিয়ায় তৈরি হয়েছে। এখন ওদের খুব সাবধানে থাকতে হবে। নদীতে যাওয়ার কথা তো অনেক দূরের কথা, বাড়ি থেকেও না জানা বেরোয়, তাতে করে শরীরটা কিন্তু আরো বেশি অসুস্থ হতে পারে। ডাক্তারবাবু, ওরা কতদিন এভাবে ভুগবে? আপনি কিছু ওষুধ লিখে দিন, যাতে তাড়াতাড়ি করে ওদের এই অসুখটা সেরে যায়। ওষুধগুলো সবই আমি লিখে দিচ্ছি, যাওয়ার সময় কাউন্টার থেকে নিয়ে নেবেন। সময় করে ওষুধগুলো খাওয়াবেন। আর হ্যাঁ, তবে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সম্ভব হলে ওরা যে ঘরে ঘুমায় একটা হিটারের ব্যবস্থা করে দেবেন, আর ওদের গায়ে মোটা কম্বল দিয়ে রাখবেন। এতে করে আশা করি দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। ডাক্তারবাবুর কথা শুনে তারা তাদের 5 স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ঋতু বলে, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা ওইসব বড় লোকদের মতো রুম হিটার কোথায় পাবো? আর আমাদের বাড়ির যা অবস্থা, এখানে ওখানে ভাঙাচোরা, এগুলো থেকে তো সারাক্ষণ বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করছে। তুমি ঠিক বলেছো দিদি, আগে আমাদেরকে বাড়ির ভাঙা জায়গাগুলোকে মেরামত করতে হবে, তারপর না হয় এই হিটার আর কম্বলের ব্যবস্থা হবে। এরপর তারা 5 বউ মিলে বাড়ি মেরামতের কাজে লেগে পড়ে। তারা বাঁশ, খড়, কাদা ইত্যাদি দিয়ে বাড়ি মেরামত করে। সন্ধ্যাবেলা 5 বউ মাটির কলসি নিয়ে নদী থেকে জল আনতে যায়। জল তুলতে গিয়ে সবিতা পা পিছলে পড়ে যায় এবং তার হাতের কলসিটা ভেঙে যায়। পড়ে গিয়ে সবিতা হাসতে শুরু করে। তাকে দেখে বাকিরাও হেসে ফেলে। ভাঙা কলসিটির দিকে তাকিয়ে ঋতু বলে, যা, শুধু শুধু কলসিটা ভেঙে গেল। এবারে আমাদের এই ভাঙা কলসিটা নিয়ে আর কোনো কাজের কাজ হবে না। এদিকে কিছুক্ষণ কলসিটার দিকে তাকিয়ে থেকে লতা বলে, দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি এই কলসিটা দিয়ে একটা রুম হিটার বানাই, এই ধরো কলসিটার ভাঙা জায়গাটায় তারা জাল দিয়ে ঘিরে দেব, তারপরে ওর ভেতরে কয়লা দিয়ে আগুন ধরিয়ে আঁচ তৈরি করব, আর সেই আঁচেতে ঘর গরম হয়ে যাবে। বাহ, তোর বুদ্ধিটা তো বেশ ভালোই। তবে কি বলতো, কয়লা তো অনেক দাম। আমি বাড়িতে কয়লা তৈরি করার কৌশল জানি। কিছু আমাদেরকে কাঁচা কাঠ জোগাড় করতে হবে, আর সেগুলোকে আধপোড়া করে আগুনটাকে নিভিয়ে দিতে হবে। তারপর সেই কাঠগুলোকে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে কয়লা। আর এই কয়লাগুলো কিন্তু অনেকক্ষণ তাপ দেয়। এরপর আর কি, 5 বউ মিলে তাদের দেশি রুম হিটার তৈরির কাজে লেগে পড়ে। কেউ কলসিটা পরিষ্কার করতে থাকে, আবার কেউ বা সরু তার এনে সেখানে জুড়ে দেয়, কেউ বা কাঠ কয়লা নিয়ে আগুন ধরাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে রুম হিটার তৈরি হয়ে যায়। এরপর সেটিকে ঘরের মধ্যে এনে রেখে দেয়। গনগনে আগুনে গরম গরম তাপ বেরোতে থাকে এবং পুরো ঘরটিকে গরম করে তোলে। এমন সময় মালতী কাকিমা সেখানে আসে এবং বলে, আরে বৌমা, শুনলাম ছেলেরা নাকি বাড়ি ফিরেছে। ওদেরকে না কয়েকদিন একটু গরমে রাখার ব্যবস্থা করো, আর এই ঠান্ডা কটা দিন ওদেরকে আর কাজে পাঠিও না। হ্যাঁ কাকিমা, আপনি ঠিক বলেছেন। ডাক্তারবাবু ওদেরকে কাজে যেতে বারণ করেছে। আমরা তো ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করছি, বাকিটা ওপরওয়ালার হাতে। সে তো 100 বার মা, উপরওয়ালা চাইলে সব কিছুই সম্ভব। হ্যাঁ গো, তোমাদের ঘরটা দেখছি বেশ গরম হয়ে আছে। কিছু করেছো নাকি এখানে? এ বাবা, এখানে আবার কলসি বসিয়ে রেখেছো কেন? কাকিমা, এটা যে সে কলসি নয়, এটা হলো আমাদের দেশি রুম হিটার। কি বললে? দেশি রুম হিটার মানে এতে করে ঘর গরম হবে। তুমি এক্ষুনি জিজ্ঞাসা করছিলে না যে ঘর কিভাবে এত গরম হয়েছে? এই কলসিটার জন্যই তো ঘরটাকে এত গরম করা সম্ভব হয়েছে। ও মা, সত্যি বাবা, তোমরা 5 জনে যেন অসম্ভবকে সম্ভব করে তোলো। কেমন বুদ্ধি করে কলসিতে আগুন ভরে ঘরকে গরম করার ব্যবস্থা করেছো। তোমাদেরকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি। যাকগে, এইটা রাখো, এটাতে গরম গরম মুরগি আছে, ছেলেদেরকে খেতে দিও কেমন? মুরগির ঠোঙা হাতে নিয়ে লতা বলে, আচ্ছা কাকিমা,
কাকু কাটা কাপড় সেলাই করার পর যে কাপড়গুলো ভেসে যায় সেগুলো কি করে? 2-3 বস্তা ওরকম কাপড় হলে আমাদের খুব ভালো হতো। উঁচু কাপড় ও তো আমরা ফেলে দিই গো। ও দিয়ে ঘর বোঝাই করা ছাড়া আর কি কাজ হতে পারে? তোমাদের যদি সেগুলো দরকার হয় তাহলে তোমরা কাল আমাদের বাড়িতে এসো, আমি 2-3 বস্তা যা হবে সব দিয়ে দেবো। এই বলে মালতী কাকিমা সেখান থেকে চলে যায়। পরের কাজ ছিল মোটা কম্বল ও তোশক বানানো। 5 বউ তাদের শুকনো করা নারকেলের খোসাগুলোকে নিয়ে সরু সরু করে ছাড়াতে শুরু করে। এরপর সেগুলোকে বস্তায় পুরে সেলাই করে তোশক বানায়। এরপর সেই তোশকগুলোকে ঘরের মেঝেতে বিছিয়ে ফেলে এবং সুন্দর বিছানা তৈরি করে ফেলে। এরপর লতা বলে, যাক বাবা, এরপর থেকে আমাদের আর মেঝেতে ঘুমাতে হবে না। এখন যা তোশক হয়েছে এতে করে আর ঠান্ডা উঠতে পারবে না। এরপর আমাদের আর একটাই কাজ বাকি, কম্বল তৈরি করা। জয়া, পম্পা, তোমরা মালতী কাকিমার বাড়ি থেকে কুচো কাপড়গুলো নিয়ে এসো। আমরা 3 জনে ততক্ষণে কম্বলের খোলটা তৈরি করি। এদিকে জয়া ও পম্পা মালতী কাকিমাদের বাড়ি থেকে বস্তায় করে ছাট কাপড়গুলো নিয়ে আসে। 5 বউ মিলে সেই কাপড়গুলো দিয়ে মোটা করে কম্বল তৈরি করে এবং তাদের স্বামীদের গায়ে দিয়ে দেয়। সেদিন মালতী কাকিমা আরও 2 প্রতিবেশীদেরকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। প্রত্যেকে 5 বউয়ের হিটার, তোশক, কম্বল এসব দেখে অবাক হয়ে যায়। আরে মালতীদি, তুমি তো একেবারে ঠিক কথা বলেছিলে। এই বউগুলো তো দেখছি সত্যি সত্যি খুব বুদ্ধিমতী। এভাবেও যে ঘর গরম করা যায় তা তো আমরা কল্পনাতেও ভাবতে পারি না গো। আর এরা কি সুন্দর তোশক কম্বল সব বানিয়েছে দেখো। বৌমা, কিছু মনে না করলে একটা কথা বলবো? তোমার কাকুর এমনিতেই ঠান্ডার ধাত, ওষুধপত্র, ডাক্তার এসব তো লেগেই রয়েছে। আমি তো গতকাল ইলেকট্রিক হিটার কিনতে গিয়েছিলাম, কিন্তু সেই হিটারের যা দাম শুনেই আমি ফিরে এসেছি। তোমরা আমাকে এরকম একটা হিটার তৈরি করে দেবে? সে যা পয়সা লাগে আমি তোমাদেরকে দেব। এ কথা শুনে মালতী কাকিমা বলে, এটা তো খুব ভালো কথা বললে দিদি। হ্যাঁ গো বৌমা, তোমাদের স্বামীরা তো এখন আর কাজে যেতে পারবে না, তা তোমরা দিদির হিটারটা তৈরি করে দাও না, তার বদলে তোমাদের কিছু টাকাও দেবেন, কি বলো? আমাকেও এরকম একটা হিটার তৈরি করে দাও না মা, আমিও তোমাদের যা মজুরি সব দিয়ে দেব। তার সাথে এরকম 2টো কম্বল হলে তো আর কথাই নয়। পরের দিন 5 বৌমা মিলে বিনা কাকিমা ও তারপর জয়িতা কাকিমার বাড়িতে যায় এবং তাদেরকে রুম হিটার ও কম্বল তৈরি করে দিয়ে আসে। এতে করে তারা কিছু টাকা ইনকাম করে। ধীরে ধীরে তাদের কম্বল ও দেশি রুম হিটার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর গ্রামের মানুষরা তাদের দিয়ে হিটার, কম্বল বানাতে শুরু করে। দেখতে দেখতে 5 বউ অনেক টাকা রোজগার করা শুরু করে। এদিকে তাদের স্বামীরাও সুস্থ হয়ে যাওয়ার পর নিজেদের কাজে ফিরে যায়। স্বামী স্ত্রী মিলে রোজগার করে তাদের সংসারের পরিস্থিতি অনেক ভালো করে তোলে। এভাবেই বুদ্ধির জোরে 5 বউ মিলে হাসি খুশিতে ঘর সংসার করতে থাকে।